ওকে, সাইজটা ঠিক আছে। ওকে, তো মেইন কথাটা হচ্ছে আমাদের এখন যেগুলো চলছে সেটা হচ্ছে তুই যে কোনো এন্ট্রান্সই দে না কেন, তার প্রিলিম জিনিসপত্র যেগুলো আমাদের লাগবেই, যে কোনো পরীক্ষা দিতে গেলেই তোর এই প্রিলিমিনারি জিনিসপত্রগুলো লাগবেই জানতে, সেই সকল জিনিসপত্রগুলো আমরা এখন রিক্যাপ করছি। লাইক আগের দিন এখনো পর্যন্ত ওদের দুজন মিলিয়ে অনুষ্কা আর পায়েলকে যেগুলো করানো হয়েছে সেটা হচ্ছে ডাইমেনশন। শ্রীপর্ণা ডাইমেনশন হয়েছিল, তুই প্রথম থেকে পড়ছিস, আশা করি তোর কিছু মনে আছে যে ডাইমেনশন অ্যানালিসিস কি করে করে। তারপরে সেই ধর তোকে বলে দিল যে এফ এর ক্ষেত্রে, মানে এফ মানে ফোর্সের ক্ষেত্রে 1 নিউটন সমান সমান কত ডাইন। তাহলে তুই এই কতর ভ্যালুটা কি করে বের করবি সেটা তুই করেছিলি। যদি মনে না থাকে তুই একবার বই দেখলে আশা করি তুই জানতে মনে করে নিতে পারবি যে কিরম ভাবে করে। স্টিল মনে না পড়লে আমাকে বলবি, আমি তোকে আরেকবার বুঝিয়ে দেবো, কোনো অসুবিধা নেই। এইটা আগের দিন করানো হয়েছে এই জিনিসগুলো। তারপরে তোকে একটা ফর্মুলা দিল, সে ভি ইজ ইকুয়ালস টু ইউ প্লাস এটি। এবার তুই কি করে বুঝবি এই ফর্মুলাটা ঠিক না ভুল? সেটা আমার ডাইমেনশন অ্যানালিসিসে তোকে করানো হয়েছিল। যেহেতু অনুষ্কা পায়েল এসব করেনি তার জন্য ওদেরকে করানো আর একবার হয়েছে। তুই থাকলে তোকে করানো হতো, সেরকম কোনো ব্যাপার না। আর তারপরে আরো একটা জিনিস ছিল, ধর তোকে বলে দিল টি হচ্ছে টাইম পিরিয়ড ইজ ইকুয়ালস টু কে এল টু দি পাওয়ার আলফা, তারপরে হচ্ছে জি টু দি পাওয়ার বিটা। তাহলে আলফা বিটার ভ্যালুটা কেমন হবে, আর এর ফলে আমার যে ইকুয়েশনটা সেটা যে এইরকম দেখতে হয়, এইগুলো আমরা বের করেছিলাম এর আগেও, সেটাই ওদেরকে করানো হয়েছে এখনো পর্যন্ত। ওকে, তো আশা করছি শ্রীপর্ণার এগুলো মোটামুটি মনে থাকা উচিত। যদি মনে না থাকে আমাকে জিজ্ঞেস করবি আর একবার, আমি তোকে তখন বলে দেবো। ডান। এছাড়া আর কি গল্প হয়েছে, আগের দিন আমি পায়েলকে যেটা করিয়েছি সেটা হচ্ছে তোর ওটাকে কি বলে, ভার্নিয়ার স্কেল। আমার স্পেলিং ভুল গেলে কিছু মনে করিস না, আমি বিশাল ডিসলেক্সিক পার্সন। ওকে, ভার্নিয়ার স্কেলের ক্ষেত্রে আমরা কি করেছিলাম আগের দিন পায়েলের সাথে, সেটা হচ্ছে ভার্নিয়ার কনস্ট্যান্ট কিভাবে বার করে, আর ওটা দিয়ে কিছু ছোটখাটো অঙ্ক, এইসব জিনিসপত্র আমরা করেছিলাম। এবার এই চ্যাপ্টারে আর কি আর আমি ওকে বলেছিলাম হচ্ছে এই রিলেটেড যা অঙ্ক ছায়ার থেকে রয়েছে সেইগুলো করে ফেলতে। ওকে, এইবার তো আমরা যেটা আজকে দেখব সেটা হচ্ছে আমরা এই যে পার্ট গুলো করছি প্রিলিমিনারি, এরা সবাই হচ্ছে মেজারমেন্টস এর পার্ট। আমি এটা আগের দিনও পায়েলকে বলেছি, বাকিরাও জানিস আশা করি। এই যে মেজারমেন্টস রয়েছে, মেজারমেন্টস এর মানেটা কি? আমরা যখনই কোনো একটা বস্তু দেখতে পাই, যে কোনো একটা ফিজিক্যাল কোয়ান্টিটি, একটা ফিজিক্যাল কোয়ান্টিটি একটা ফিজিক্যাল কোয়ান্টিটি, সেটা কি হতে পারে? সেটা হতে পারে টাইম, সেটা হতে পারে ভেলোসিটি, সেটা অনেক কিছু, সেটা অনেক কিছুই হতে পারে। তুমি তুলতে গেলে কেন? ওকে, তো সেটা অনেক কিছুই হতে পারে। এবার এই সকল জিনিসপত্র, ও বয়, ওকে ওকে, এই সকল জিনিসপত্রকে আমরা যখন মাপতে যাই আমরা কি দিয়ে মাপি? তুই টাইমকে মাপিস একটা ইউনিটে। কি ইউনিটে মাপিস? সেকেন্ড। তুই ভেলোসিটিকে মাপিস একটা ইউনিটে। কি ইউনিটে মাপিস?
সেন্টিমিটার সেকেন্ড ইনভার্স, মিটার সেকেন্ড ইনভার্স, হোয়াট এভার, এইসবে মাপিস। এবার এই যে তুই মাপছিস, মাপার সময় কি করছিস, এদেরকে শুধু তো একক দিলেই চলে না, এদের একটা ভ্যালুও দিতে হয়। এইবার যখনই তুই কাউকে একটা করে ভ্যালু অ্যাসাইন করিস, আর ভ্যালু অ্যাসাইন করিস উইথ আ রেসপেক্টিভ স্কেল, মানে স্কেল বলে রেসপেক্টিভ ইউনিট, তুই একটা স্কেল পাস। স্কেল মানে আমরা যে জিনিসটাকে বুঝি এরকম একটা কাঠের জিনিস হবে বা লোহার জিনিস হবে, এরকম দাগ হবে, সবসময় তা নয়। স্কেল মানে হচ্ছে একটা, কি বলবো, একটা মিডিয়াম, একটা যন্ত্র, মানে ফিজিক্যাল নাও হতে পারে, একটা সংস্থা যেটার মাধ্যমে আমরা কোনো ফিজিক্যাল কোয়ান্টিটিকে মাপতে চাই। ঘড়ি এটাও একটা স্কেল, এটা সময়ের স্কেল। ওকে, সো এই সকল যখন স্কেলে আমরা মাপি কোনো কিছু, তোর কি মনে হয় তুই পারফেক্ট রিডিংস পাস, পারফেক্ট ভ্যালুস পাস? মানে ধর তুই ঘড়িতে দেখলি এখন বাজে হচ্ছে, এখন সত্যিতে কটা বাজে, এখন এখন লেখা আছে, হ্যাঁ এখন লেখা আছে আমার ঘড়ি অনুযায়ী 7:56, মানে কি 5:56। এই যে আমি 5:56 বললাম, এই ভ্যালুটা কি রিজিডলি রাইট? ন, এই ভ্যালুটা রিজিডলি রাইট নয়। এটার পরে এই 56 এর পরে আরো ভ্যালুজ এক্সিস্ট করে, মিলি সেকেন্ড মাইক্রোসেকেন্ডে আরো ভ্যালুজ আছে যেটা টিক করছে ইউনিভার্সালি, বাট আমাদের ঘড়ি সেটা ধরতে পারে না, আমরা সেটা বুঝতে পারি না। তুই যদি স্টপ ওয়াচ ইউজ করিস, তুই স্টপ ওয়াচে দেখবি এইখানেও একটা ভ্যালু পাবি, এই জায়গাতে একটা ভ্যালু পাবি, আমি দুটো দাগ দিয়ে জাস্ট বোঝালাম ভ্যালুটাকে, কিন্তু সেটাও পারফেক্ট নয়। ওর আন্ডারেও মিলি সেকেন্ডস, মানে এটা সেকেন্ডে আসলাম, এরপরে মিলি সেকেন্ড মাইক্রোসেকেন্ড অনেক কিছু এক্সিস্ট করছে। তো আমি আরোর ভেতর দিকে যেতে পারি এরকম করে পরপর, সেইটা আমাদের প্রত্যেকটা স্কেলে তো ধরা পড়ে না, বাট ইন রিয়ালিটি থাকছে। আমরা কি ওই মাপটাকে, ওই ক্ষুদ্র মাপটা যেহেতু অনেক সামান্য, ওটাকে কি করছি, নেগলেক্ট করে দিচ্ছি, আমরা ওটাকে নিয়ে বেশি ভাবছি না, আমরা বড় ভ্যালুটাকে নিয়েই কাজ করে যাচ্ছি, যেহেতু আমাদের সচরাচর জীবনে সেটার কোনো বড় সমস্যা করে না। এর ফলে আমাদের সচরাচর জীবনে কোনো সমস্যা না হোক, কিন্তু কোনো বড় বড় ক্ষেত্রে তুই একটা কসমিক লেভেল কাজ কর, কোনো কসমিক লেভেল প্রজেক্ট কর, কসমিকও বাদ দে, তুই নর্মাল সেলেস্টিয়াল লেভেলই কর, তুই একটা বাড়িঘর তৈরি কর, তুই একটা মানে ভালো বড় বিল্ডিং ফিল্ডিং তৈরি কর, তুই ধর এই যে আমাদের আর্টিমাস মিশনস এর কথা শুনেছিস, সে এখন লেটেস্ট এই কাল না পরশু আই থিঙ্ক নাসা মুনে লোক পাঠালো, মুনে ওরা নামবে না, বাট একটা পাক মেরে ব্যাক চলে আসবে, 10 দিনের প্রজেক্ট। তো এই যে মুনে পাঠালো, এই সময় অনেক টাইমিংস নিয়ে কাজ করতে হয়, পারফেক্ট টাইমিংস লাগে, নাহলে ঠিকঠাক ট্রাজেক্টরি হবে না, ক্র্যাশ ফ্র্যাশ করে অনেক ভয়ানক ভয়ানক কেস করতে পারে। তো এই যে টাইমিং গুলো, এই টাইমিং এর মধ্যে তখন কিন্তু আমাদের এই সেকেন্ড, মিলি সেকেন্ড, মাইক্রোসেকেন্ডকে নেগলেক্ট করলে চলে না, আমাদেরকে এই সব কিছুকে ইনকর্পোরেট করে কাজ করতে হয়। তো জিনিসটা মেইন আমি বোঝাতে চাইছি যেটা, যে আমরা যখন এই ভ্যালুটাকে দেখছি, এই ভ্যালুটা আমাকে একটা এরর দিচ্ছে। এররটা হচ্ছে কেন, কারণ আমি এই পার্টিশনটাকে, মনে একটা কালিনি, এই পার্টিশনটাকে আমি দেখছি না, আমি এটাকে নেগলেক্ট করছি, এর জন্য আমি এই পার্টিশনটাকে যেহেতু দেখতে পাচ্ছি না, বা আমি এটাকে উজ্জ্ব করে দিচ্ছি, আমি এর জন্য একটা এরর পাচ্ছি। সেই এররটা তাহলে কার উপরে ডিপেন্ড করছে, দেখ এটা স্কেলের উপর ডিপেন্ড করছে। যে ধর কোনো একটা ঘড়ি আছে যেটা শুধু তোকে ঘন্টা বলে, মানে এখন বলবে 17, দেন তোকে 1 ঘন্টা পর বলবে 18, আরো 1 ঘন্টা পর বলবে 19, এরকম করে চলতে থাকবে, কিন্তু তোকে এর পরের যে মিনিটের নাম্বারটা রয়েছে সেইটা তোকে বলবে না। তাহলে এর যে এররটা সেটা খুব বেশি। আবার যে ধর তোকে এই পরের নাম্বারটাও দিচ্ছে, তোকে 1756 দিচ্ছে, কিন্তু তারপরেরটা দিচ্ছে না, তার এররটা আবার এর এরর থেকে কম, কারণ একটুখানি বেশি রিডিং দিচ্ছে, ভালো রিডিং দিচ্ছে, আরো প্রিসাইজ কাজ করতে পারবো আমরা। সো যে স্কেলটা তোকে যতটা ভ্যালু দিতে সক্ষম,
তার উপরে ডিপেন্ড করে যে ওই স্কেলটা কতটা এরর দিচ্ছে আর দিচ্ছে না। এবার সেই এররটাকে আমাদের ক্যালকুলেট করতে হয়। তোকে পরীক্ষার সময় বলে দেয় যে এরর এরকম, এইটার এরর এরকম হয়, ওইটার এরর এরকম হয়। মানে এরকম ধর, আমি তোকে একটা উদাহরণ দিচ্ছি। তুই জানিস কি ভেলোসিটি? এই যে আমার এখানে লেখা রয়েছে ভেলোসিটি। তো ধর ভেলোসিটির কি সব লিখছি, ভেলোসিটির ইউনিট একক, ভেলোসিটির ফর্মুলা কি? সেটা হচ্ছে ডিসপ্লেসমেন্ট, এই জিনিসটাকে হাঁটাতে হবে, ডিসপ্লেসমেন্ট বাই টাইম। দেখ, যদি তোদের সামহাও মনে না থাকে ফর্মুলাগুলো কি হয়, ভেলোসিটি বা ইয়ে ভেলোসিটি, অ্যাক্সেলারেশন, এদের চোখ বুজে এখন মুখস্থ করতে থাক। কারণ তোরা সবাই আইদার ক্লাস 12 পাস্ট অর ক্লাস 12, তো এখন তোমাদের এগুলো ভুলে গেলে চলবে না। ওকে, তো তোকে বলা হলো ধর তুই যে স্কেল দিয়ে ডিসপ্লেসমেন্টটাকে মেপেছিস, ডিসপ্লেসমেন্টের একক কি হয়? মিটার। তাহলে কি তুই একটা স্কেল দিয়ে মেপেছিস, নর্মাল কাঠের স্কেলই ধর তুই মেপেছিস, বড় সড়ো কাঠের স্কেল, আমি জানি না কোথা থেকে পেয়েছিস বা ওটাতে মেপেছিস। তো সেই স্কেল দিয়ে মাপাতে তোর এরর হচ্ছে তার 0.1 cm এর, আর টাইমটা যে জিনিস দিয়ে মেপেছিস যে ঘড়িটা দিয়ে, সেটারও হচ্ছে ধর এই 0.1 সেকেন্ডের একটা এরর থাকে, মানে ওই ইনস্ট্রুমেন্টটাতে এরর আছে। তোদের এইটুকুনি এখন জ্ঞান আছে যে ইনস্ট্রুমেন্টের নিজস্ব এরর থাকে, তো সেই এররটা রয়েছে। এবার তোকে বলা হলো তাহলে আমাকে বলো তো ভেলোসিটি মাপাতে তুমি কতটা এরর পাবে ম্যাক্সিমাম? সেই ক্যালকুলেশনগুলো তোদের পরীক্ষায় করতে দেয়, সে তুই যে কোনো পরীক্ষাতেই যা না কেন। ঠিক আছে, তাহলে এই এররের জিনিসটা এবার আমরা তাহলে ম্যাথামেটিক্যালি ভ্যালুয়েশনে আসি, মানে ফর্মুলাস কি করে বের করে। ধর তোকে বলেছে হচ্ছে একটা ফর্মুলা দিয়ে দিয়েছে, তোকে একটা গিভেন ফর্মুলা দিয়ে দিয়েছে, সেটা হচ্ছে তোদের তোদের যে ছায়ার বইটা দেখিস আমি সেটাই টুকে দিচ্ছি, সেটাই বেটার, তোদের বুঝতে সুবিধা হবে। x = a + b। ওকে, গেল। এইবার এই যে ভ্যালুয়েশনটা রয়েছে এর মধ্যে এটার মানে কি? এক্স হচ্ছে যে রাশিটাকে আমি নির্ণয় করছি, আমার ফিজিক্যাল কোয়ান্টিটিটা। এ হচ্ছে সেই ভেরিয়েবল কোয়ান্টিটি গুলো যেটার উপরে আমার এক্স এর ভ্যালুটা ডিপেন্ড করছে। ওকে, ব্যাক। এক্স হচ্ছে আমার ফিজিক্যাল কোয়ান্টিটিটা যেটাকে আমরা ডিটারমাইন করছি। এ হচ্ছে আমার সেই ভেরিয়েবলস গুলো, ফিজিক্যাল ভেরিয়েবলস গুলো, মানে ওটা কোনো ফিজিক্যাল কোয়ান্টিটি হতে পারে, এই যে কোনো জিনিস হতে পারে, বি যে কোনো জিনিস হতে পারে, কোনো টাইম হতে পারে, মানে হ্যাঁ এইটা একটা ভালো কোয়েশ্চেন। আমাকে এইটা এই কথাটা আনসার দে তো। যদি আমি বলি এক্স হচ্ছে লেন্থ, তাহলে এ আর বি কি জিনিস? হয়তো অনেক কিছুই হতে পারে, আমাকে বল কি মিনিমাম হতে পারে বা কি হবেই, এমন কোন তোদের কি মনে হয় সেটা বল। এনি আইডিয়াস? স্যার লেন্সই তো হবে। একদম। তো এত টাইম, এত ভাবনা কি আছে? তোমাকে ছোড়া জানতে হবে ফটাফট, অত টাইম নেই তোমার কাছে। ওকে, আমি না, এরকম বলি। আপনি আমাকে তো আগের দিন করালেন, এর জন্য আমি যে ওরা হ্যাঁ, বলবে। আমি ওর জন্যই তো জিজ্ঞেস করলাম। আহ, তো যদি ডাইমেনশনালি যদি এ লেন্থ হয়, বাকি থেকে তো লেন্থ হতেই হবে। তুই কি কোনোদিন আপেলের সাথে আপেল যোগ করে আপেল পেতে পারিস? কি বললাম, আপেলের সাথে কলা যোগ করে আপেল পেতে পারিস? তোকে তো সবকটা আপেলকেই যোগ করতে হবে আপেল পেতে গেলে। মানে আমি বলছি আপেলগুলো যোগ করতে, ইটস লাইক তোর কাছে 10টা আপেল আছে, সেটা সমান সমান তুই কি লিখবি? সে 2টো অ্যাপেল যোগ 8টা অ্যাপেল। তুই তো কখনো এই 10টা আপেল সমান সমান 2টো
আপেল আর 8টা কলা লিখবি না, দ্যাট ইজ নট পসিবল। তোকে সবকটাকেই এক জিনিস নিতে হবে। Thus, that all of them should be length, all of them should be the same dimensional. Okay, তো এই হচ্ছে মেইন গল্প। তোকে এরকম একটা ফর্মুলা দিয়ে দিয়েছে, এক্স ইজ ইকুয়াল টু এই জিনিসটা। ডান, খুব ভালো কথা। এইবার তোকে বললো হচ্ছে, এবার তাহলে আমি ফার্স্ট আমরা যেটা জানবো সেটা হচ্ছে এই যে এক্স রাশিটা আছে, আমরা কালিতে চলে যাই, এই যে এক্স রাশিটা আছে, এক্স এর এরর কত, এক্স এর এরর কত কি করে বের করবো আমরা? তো আমরা একটা ফর্মুলা রয়েছে, সেই ফর্মুলাটাকে ইউজ করব। সেটা হচ্ছে এক্স এর সর্বোচ্চ এরর কত হতে পারে, ম্যাক্সিমাম এরর। মিনিমাম এরর ভেবে আমার লাভ নেই লোকি, এখন আমার ম্যাক্সিমাম এররটাই ভাবতে হবে, কারণ ওর থেকে বেশি দূর এরর হতে পারে না। তাহলে ম্যাক্সিমাম এরর কি হবে, সেটা হচ্ছে আমরা লিখি ডেল্টা এক্স দিয়ে। ডেল্টা এক্স সমান সমান কি হবে, আমার ওই যে ফর্মুলাটা রয়েছে, এই লোকটা, এই যে জিনিসটা রয়েছে আমার একে দিয়ে, সেটা কি হয়, প্লাস মাইনাস ডেল্টা এ, ওদের ওখানে আগের থেকে যে সাইনটা রয়েছে, প্লাস ডেল্টা বি। ডেল্টা এক্স কি, এরর অফ এক্স। ডেল্টা এ কি, এরর অফ এ। ডেল্টা বি কি, এরর অফ বি। এই হচ্ছে গল্প। ক্লিয়ার? না, আমার অসুবিধা হচ্ছে না, তুমি বসো। ওকে, ব্যাক। তো এটা হচ্ছে আমার ফর্মুলা, মেইন ফর্মুলা। আর তোকে কি করতে দেয় এর সাথে, এটা কি হলো, এরর গেল, ম্যাক্সিমাম এররের ভ্যালু। তোকে পরীক্ষায় কি দেয়, তোকে এই ডেল্টা এগুলো বলে দেয়। তখন একটু আগে বললাম না, ওই কত 0.1 মিটার সেন্টিমিটার একটা এরর, আর একটা হচ্ছে 0.1 সেকেন্ড। ওই ধরুন একটা হচ্ছে এই ডেল্টা এর ভ্যালু, ডেল্টা বি এর ভ্যালু। এবার তোর ভ্যালুটা তাহলে তুই এখানে বসিয়ে দিলি, যোগ করে দিলি, তো বেরিয়ে গেল আনসারটা। এটা করেই দেখি আমরা। আমি বললাম ধর ডেল্টা এ হচ্ছে 0.1, ডেল্টা বি হচ্ছে 0.1, তাহলে ডেল্টা এক্স কি হবে, প্লাস মাইনাস 0.1 প্লাস 0.1, এই জিনিসটা। তাহলে ভ্যালুটা কত হবে, প্লাস মাইনাস 0.2। তাহলে এটাই হচ্ছে আমার এক্স মেজারমেন্টের ম্যাক্সিমাম এরর। প্লাস মাইনাস কেন, সেটা তো আমি একটু পরে আসছি, আপাতত আগে এইটুকুনি করতে থাক। ও বাই দ্য ওয়ে, সামনে কিন্তু খাতা কলম রাখবি, জাস্ট দেখবি না, নিজেরা ট্রাই করবি, যেরকম নর্মাল অফলাইন ক্লাসে করি সেরকমই করবি। ওকে, এরপর এরপর এবার হচ্ছে পার্সেন্টেজ এরর। পার্সেন্টেজ এরর, পার্সেন্টেজ এররের গল্পটা কি হচ্ছে, পার্সেন্টেজ এররের গল্পটা হচ্ছে, আমি এটাকে লিখলাম ধর ডেল্টা এক্স পার্সেন্ট, এটা সমান সমান হচ্ছে ডেল্টা এ প্লাস ডেল্টা বি বাই এ প্লাস বি ইন্টু 100। এটা হচ্ছে তোর পার্সেন্টেজ এররের ফর্মুলা। এইবার তুই ভেবে দেখ, যদি তোর এই ইকুয়েশনটা এরকম না হয়ে এরকম হতো, এক্স ইজ ইকুয়ালস টু এ মাইনাস বি, তাহলে আমাকে বলতে দুটো ইকুয়েশনের মধ্যে কি চেঞ্জ হতো আমার এই ম্যাক্সিমাম এরর আর পার্সেন্টেজ এররের মধ্যে? এক্স, এক্সটা কি, এক্সটা হচ্ছে আমার একটা ভেরিয়েবল, যে ভেরিয়েবলটাকে মাপছি আমরা উইথ দ্য হেল্প অফ এ আর বি।
এবার যখন এ আর বি এর হেল্প নিয়ে মাপছি, তার মানে এদের মাপতে গেলে আমার যে এরারটা আসছে সেই এরারটা এর মধ্যে প্রদর্শিত হচ্ছে। ইন দ্যাট সিনারিও আমার এটা মাইনাসে থাক আর প্লাসে থাক, আমার ইকুয়েশন গুলো সেমই থাকবে, কোনো চেঞ্জ না। আমরা এখানে কোন রকম প্লাস মাইনাস নিয়ে কাজ করি না, আমরা জাস্ট দেখি হচ্ছে ভ্যালুটাকে। যেরকম ডাইমেনশন অ্যানালিসিসের ক্ষেত্রে ভেবে দেখ, আমরা নাম্বারস গুলোকে, যে ভেরিয়েবলস গুলো স্টার্টিং এ বসে থাকতো সেগুলো দেখতে পারতাম না, ডিমেনশন অ্যানালিসিসের চোখে ওগুলো নেই, এক্সিস্ট করে না। সেরকমই এরর ক্যালকুলেশনের চোখে এই প্লাস মাইনাসের কোনো ভ্যালু নেই, ওগুলো দেখতে পায় না। যেটা এরর ক্যালকুলেশনের নিজস্ব বাই ডিফল্ট প্লাস মাইনাস রয়েছে, তাদেরকেই ও দেখতে পায়, বাকি কাউকে দেখতে পায় না। আমার ফর্মুলা সেমই থাকবে। এইবার হচ্ছে এটা কি হলো, যোগের ক্ষেত্রে গেল। এইবার আমরা আসছি হচ্ছে সেই এরকম একটা ফর্মুলা, x is equals to a গুণ b, এরকম একটা ফর্মুলা দিল। তাহলে আমরা কি করব, এবার যদি এরকম একটা ফর্মুলা থাকে তখন সেটার ক্ষেত্রে আমাদেরকে যে এরর ক্যালকুলেশন, দেখবি আমাদের মেইন সমস্ত ফর্মুলাই কিন্তু কাইন্ড অফ এরকমই দেখতে হয়। আমরা যখনই কোনো কিছু করি, লাইক ধর v ইজ ইকুয়ালস টু কি হচ্ছে x বাই টি, তার মানে আমি এখান থেকে কি পাচ্ছি, x সমান সমান vt। দেখ এরকমই একটা ফর্মুলা বেশিরভাগ। তারপরে তুই নর্মালি ভাব না, f ইজ ইকুয়ালস টু ma, w ইজ ইকুয়ালস টু mg, একই লোক দুজনে। f ইজ ইকুয়ালস টু k q1 q2 by r square, f is equals to g m1 m2 by r square। দেখ এরা সবাই গুণ আকারের ফর্মুলা না? তো আমাদের ফিজিক্সে মেইনলি এই জিনিস, মানে আমি বলছি না একদমই যে ওইগুলো লাগে না, তোদের স্ট্যান্ডার্ডে কাইন্ড অফ এইটাই বেশিরভাগ। তো আমরা এই জিনিসটাকে নিয়ে একটু বেশি ভালো করে করতে হবে, এটা ভালো করে মাথায় রাখতে হবে, নো ম্যাটার হোয়াট। সো এর ক্ষেত্রে ম্যাক্সিমাম ফ্র্যাকশনাল এরর কি হবে, এটাকে কি আমরা কি বলছি তাহলে, ম্যাক্সিমাম আমি আর পুরো লিখলাম না, তোদের বই অনুযায়ী ভগ্নাংশ ত্রুটি, আমি বলছি হচ্ছে ফ্র্যাকশনাল এরর। তাহলে ম্যাক্সিমাম ফ্র্যাকশনাল এরর কত হবে, কিভাবে বের করবো আমরা, সেটাকে আমরা ডিফাইন করে লিখি হচ্ছে ডেল্টা এক্স বাই এক্স ইজ ইকুয়ালস টু, কত লিখবো আমরা, প্লাস মাইনাস ডেল্টা এ বাই এ প্লাস ডেল্টা বি বাই বি, এই জিনিসটা। আর যদি তোকে বলে পার্সেন্টেজ, তাহলে কি করব আমরা, এই যে আমার ভ্যালুয়েশনটা বেরোলো এটার সাথে একটা 100 গুণ করে দেবো, মানে ডেল্টা এ বাই এ প্লাস ডেল্টা বি বাই বি টাইমস 100%, এখানে লেখা দরকার নেই, 100 হয়ে গেল, দ্যাটস অল। এইবার তোর ফর্মুলাটা লেটস সে এরকম থাকলো, এই জিনিসটা না থেকে এটা থাকলো গিয়ে x is equals to a by b, মানে আমরা একটু আগে দেখলাম হচ্ছে এই লোকটাকে নিয়ে, এবার আমি বলছি এই রকম লোকটার ক্ষেত্রে, তাহলে সেটার ক্ষেত্রে কি ফর্মুলা হবে, ফর্মুলা কোনো চেঞ্জ হবে না, আমার এই সেম ফর্মুলাই কাজ করবে। এরকম একটু বিয়োগ আর যোগের ক্ষেত্রে দেখলাম, এই ক্ষেত্রেও সেম। ওকে, এইবার হচ্ছে তাহলে দেখ আমরা 3 রকম ফর্মুলা দেখে নিলাম, কিন্তু আমরা এইটা দেখলাম যেখানে যোগ রয়েছে বিয়োগ রয়েছে, আমরা এইটা দেখলাম যেখানে গুণ রয়েছে। আর কিরকম ফর্মুলা থাকে মনে করে দেখ, এরকম একটা ফর্মুলা আমরা করেছিলাম
PV to the power gamma is equals to constant. মনে আছে? এখানে দেখি যেটা গামা রয়েছে না, মানে কি আমাদের ফর্মুলাগুলোর পাওয়ারও থাকে। তো তাহলে যদি এমন কোনো রাশি থাকে যার ক্ষেত্রে পাওয়ার রয়েছে, তাহলে আমি কি করব? সে x is equals to a to the power n, এটা দেখতে খুব বাজে হলো, a to the power n, c to the power p, b to the power m, এই জিনিসটা। এবার এর ক্ষেত্রে তাহলে আমাদের জিনিসটা কেমন হবে? তুই একটা কাজ কর, তোরা এইখানে এই উপরে যে এন পি এম এসব রয়েছে এদেরকে এখন জাস্ট ভুলে যা। জাস্ট তুই এটাকে এরকমই একটা জিনিস ভাব, এ সি বি। আমাকে বল তাহলে এক্ষেত্রে ডেল্টা এক্স বাই এক্স এর ভ্যালু কত হবে? স্যার এরকম হবে যে ডেল্টা এ বাই এ প্লাস ডেল্টা সি বাই সি প্লাস ডেল্টা বি বাই বি। শুধু আগে একটা প্লাস মাইনাস আছে, দেখ এখানে কোথায় গেল, এটা একটা প্লাস মাইনাস আছে। হ্যাঁ, তাহলে আমি একটু জায়গা ফাঁকা রেখে করি, ডেল্টা এ বাই এ প্লাস ডেল্টা বি বাই বি প্লাস ডেল্টা সি বাই সি হলো। কিন্তু দেখ এখানে তো আমার এই যে টু দি পাওয়ার, ওটা কারেনি, টু দি পাওয়ার এন, টু দি পাওয়ার পি, টু দি পাওয়ার এ মেরা রয়েছে। তাহলে কি হবে? এইগুলো, এই লবগুলো এই রেসপেক্টিভ রাশির আগে বসে যাবে গুণ হয়ে। মাথায় ঢুকলো আশা করি? কেন এটা হলো? এইভাবে ভাব, এই যে এ ভ্যালুটা রয়েছে, এটাকে কি তুই একটা কোনো সার্টেন স্কেল দিয়ে মেপেছিলি? এবারে এটাকে যখন তুই স্কেলটা দিয়ে মাপলি, তুই একটা এরার ঘটালি, রাইট? সেই এরারটা আমরা এখানে ইনকর্পোরেট করছি। এইবার তুই যখন এরারটাকে কি টু দি পাওয়ার এন করছিস, মানে এই এ টু দি পাওয়ার এন মানে কি? এ গুণ এ গুণ এ গুণ ডট 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 এন খানা এ, রাইট? তাহলে দেখ এই প্রত্যেকটার মধ্যেই তো এরার থেকে যাচ্ছে না? এই প্রত্যেকটার মধ্যে একটু করে এরার রয়েছে, আর সেই এরারটা আস্তে আস্তে গুণ হতে হতে এন খানা এরারে গুণ হয়ে যাবে। তাহলে আমার এইখানে ওই প্রতিটা এরারকে ইনকর্পোরেট করতে হবে। আর আমার এই যে পার্সেন্টেজের এই যে আমার ফ্র্যাকশনাল এরারটা ডেল্টা এ বাই এ, এটা কি? এটা হচ্ছে এক জনের। তাহলে এন জনের ক্ষেত্রে কি হবে? এন ইন্টু ডেল্টা এ বাই এ, তার জন্য এখানে এনটা গুণ হয়ে গেছে, তার জন্য এখানে পিটা গুণ হয়ে গেছে, তার জন্য এখানে এমটা গুণ হয়ে গেছে। তাহলে এরপরে জায়গাটাতে আসি। তাহলে এই সব তো করলি, পরীক্ষার সময় আশা করি সবাই মোটামুটি ল্যাবে কিছু কাজ করেছিস, আর সবাই কিছু ভ্যালুয়েশনও বের করেছিস, লাইক ভার্নিয়ার স্কেল দিয়ে মেপে কিছু কাজ এই সেই করেছিস। তো তোরা দেখবি নর্মাল, একটা নর্মাল স্কেলে, নর্মাল সে লেন্থ স্কেলে নর্মাল লেন্থ স্কেলে তুই কি পেতে পারিস? তুই নর্মাল লেন্থ স্কেলে ভ্যালুয়েশন কেমন পাস? 1.0, 10.5 এরকম, মানে পয়েন্টের পরে সিঙ্গেল ডিজিট অব্দি পাস। কিন্তু তুই যেই ভার্নিয়ার স্কেলকে ইউজ করছিস, তুই পয়েন্টের পরে এই জিরোর পরে আরো একটা ডিজিট ফ্রি পেয়ে যাচ্ছিস, তুই আরো একটা ডিজিট পাচ্ছিস, রাইট? সেটাই তো ভার্নিয়ার স্কেলের কাজ। কিন্তু এখানে একটা গল্প আছে। এবার তুই দেখবি এরকম জিনিসপত্র লিখলি, তুই ধর এরকম একটা পয়েন্ট, মানে পয়েন্টের পর দুটো সংখ্যা নিলি, এখানে একটা সংখ্যা নিলি, ধর আরো একটা সংখ্যা নিলি যার মধ্যে পয়েন্টের পরে
এই ধর আরো দুটো সংখ্যা আছে, এবার তুই এদেরকে গুণ যোগ ভাগ কিছু একটা করলি, করার পরে এট দ্য এন্ড রেজাল্টে তুই যে ভ্যালুটা পেলি সেটা পয়েন্টের পরে ধর এরকম একটা কিছু সে 4 2 5 যা খুশি একটা লিখে দিলাম, তিনটে সংখ্যা, একটা দুটো তিনটে সংখ্যা, কিন্তু তোর ইনস্ট্রুমেন্টে কটা দিতে পারে ম্যাক্সিমাম, একটা দুটো, একটা দুটো, দুটো করে সংখ্যা দিতে পারে পয়েন্টের পরে। বাট এদেরকে নিয়ে ক্যালকুলেশন করার পরে বাই সাম ফর্মুলা অর হোয়াট এভার তুই তিনটে ডিজিট অব্দি পাচ্ছিস। এরকম হয়েছে কোনোদিন? অনেক সময় বেশিও হয় ক্যালকুলেটরে যখন আমরা হিসাব করতে বসি বা হোয়াট এভার, ভাগ ফাগ করতে গেলেই। আশা করি হয়েছে। তাও নিজের এক্সপিরিয়েন্স বল, হয়েছে কি এরকম কিছু কোনোদিন? কোন রেসপন্স কেউ করিসনি মনে হয় আজ পর্যন্ত এসব জিনিসপত্র ল্যাবে। ওকে, তো এইসব জিনিসপত্র ঘটে। তো এইখানে এই যে আমরা আর একটা ডিজিট এক্সট্রা পাচ্ছি, সেটা দেখ আমাকে আমার ইনস্ট্রুমেন্ট দিতে কিন্তু পারছে না, ওটা আমার ক্যালকুলেশনের ফলে বেরোচ্ছে। তো এই যে ভ্যালুগুলো যেটা ফিজিক্যালি পসিবল নয় বাই দ্য সিস্টেম, যেটা আমার ম্যাথামেটিক্যালি বেরোচ্ছে, সেইগুলো হচ্ছে ইনসিগনিফিকেন্ট ভ্যালুস। মানে বলতে পারিস এইটার কোনো পারফেক্ট যুক্তিকতা দিয়ে আমরা এটাকে নিতে পারি না। আমাদের কাছে এই লাস্ট মানে যখনই তুই ডাবল ডিজিটের পরে চলে যাচ্ছিস, যে ভ্যালু আসছে না, 5 হোক, 5-এর পরে 6 হোক, 7 হোক, আরো একটা 2 হোক, যত খুশি যা না কেন, যেহেতু ওটা আমার ইনস্ট্রুমেন্টের ফিজিক্যাল ডোমেইনে পড়ছে না, ওটা আমার কাছে ইনসিগনিফিকেন্ট। ওটা জাস্ট একটা ম্যাথামেটিক্যাল ফ্যান্টম এফেক্ট, একটা ম্যাথামেটিক্যাল এন্টিটি, ওটা কোনো ফিজিক্যাল এন্টিটি বলে আমরা ধরতে পারি না ফিজিক্সে। ওকে, তো এইগুলো হচ্ছে সিগনিফিকেন্ট ভ্যালুর গল্প, মানে পুরো একদম পাতি ভাষায়। এইবার তো আমরা এটা কি করতে পারি? তোরা আসন্ন মান বলে একটা জিনিস শুনেছিস ছোটবেলায় করতি, যে ধর এই ভ্যালুটাই ধর 1.4425 রয়েছে, তাহলে তুই এটা কি করবি? তোর তো সিগনিফিকেন্ট ভ্যালু হচ্ছে 2 অবধি, তাহলে তুই কি করবি এটাকে? 5 আছে যখন, আমরা ছোটবেলায় করতাম না, 5 থাকলে এর আগের সংখ্যায় একটা 1 যোগ করে দিতে হয়, তাহলে 1.423 হয়ে যাবে এটা, এই ভ্যালুটা। এটা আমাদের আসন্ন মানে আমরা শিখেছিলাম। এবার যদি এরকম হতো তাহলে কি হতো? 1.424 থাকলে কি হতো? এটা দেখ 5-এর থেকে ছোট, তার মানে এখান থেকে একটা 1 বাদ চলে যাবে, তাহলে 1.41 এরকম হয়ে যেত। মনে আছে কি এগুলো ছোটবেলায় করেছিলি আসন্ন মানের ওইখানে, পৌনঃপুনিক আসন্ন মান যখন করতি তখন এইসব তোদেরকে শেখানো হতো। তো সেইভাবে কাজটা করা হয়। আবার আরো একটা ইনসিগনিফিকেন্সি হয় কি, ধর তুই লিখলি 1.20000000 এরকম লিখে যাচ্ছিস, তোর ক্যালকুলেশনে ইনস্ট্রুমেন্ট থেকে ধর এতটা বেরিয়েছে, 1.20 ইনস্ট্রুমেন্ট তোকে দিয়েছে, তারপরে তুই আরো জিরো লিখতে থাকলি। উই ডোন্ট কেয়ার, ওই জিরো গুলোর আমার কাছে কোনো ভ্যালু নেই, ওগুলো ইনসিগনিফিকেন্ট। আমি জাস্ট জিরো বসিয়ে গেলে আমার কোনো ভ্যালুয়েশন আমি পাবো না। ক্লিয়ার? এই তোর সিগনিফিকেন্ট নাম্বারস এর এইটুকু জিনিস মাথায় রাখলে তুই অনেকটা কাজই করতে পারবি। আপাতত এইটুকু মাথায় রাখ, আরো এক্সট্রা ডিটেলস আমি পরে আস্তে আস্তে টুকটুক করে শিখিয়ে দেবো। এখন খুব বেশি মাথায় রাখতে হবে না, আস্তে আস্তে চাপ নিয়ে কাজ কর। তো বেসড অন দিস থিংস, ডিমেনশন অ্যানালিসিস, এরর ক্যালকুলেশন, আর এই জিনিসটা ইনস্ট্রুমেন্টাল, ওই জিনিসপত্রটা আমি নেক্সট দিন বলে দেবো, বললাম অফলাইনে, কারণ স্ক্রু গেজেটটা ওইভাবে অনলাইনে করানো উচিত না, আমরা ওই কাজটা শেষ করে নিতে পারবো। এইবার আমরা কিছু কুইক ম্যাথামেটিক্যাল জিনিসপত্র করে নিই, মানে একটুখানি প্রবলেমস না দেখলে চলে না, ওই জন্য। ওকে, তো তোদেরকে যেগুলো পড়ালাম সেখান থেকে এই জিনিসপত্র দেওয়া ভালো, সাপোজ, বা তোরা যেগুলো জানিস সেখান থেকে।
ওকে, এই অঙ্কটা দেখ, করার চেষ্টা কর সবাই। এটা JEE মেইনস 2013 এসেছিল, সোজা অঙ্ক, ছোট অঙ্ক। তোকে বলেছে যে এপসিলন নটের ডাইমেনশনাল ফর্মুলাটা কি বের করতে। এবার ডাইমেনশনাল ফর্মুলা বের করবি, তোকে আরো কিছু বলে দিয়েছে ওরা, তোকে এগুলো ইউজ করতে হবে। এম হচ্ছে মাস, মানে মাসের ডাইমেনশন। তোকে ইউজ করতে হবে এল, যেটা হচ্ছে লেন্থের ডাইমেনশন। তোকে ইউজ করতে হবে টি, যেটা হচ্ছে টাইমের ডাইমেনশন। তোকে ইউজ করতে হবে এ, যেটা হচ্ছে কারেন্টের ডাইমেনশন, ইলেকট্রিক কারেন্ট। এটা তোকে বের করতে হবে। এদেরকে ইউজ করে তোকে এপসাইলন নটের একটা ভ্যালু বের করতে হবে। অপশন দিয়েছে, অপশনটা কি দেবো? হ্যাঁ, অপশন দেবো, দিয়ে দি, তোরা কিছু বলছিস না, জাস্ট পরপর লিখে যাও, তো কিছু লিখতে হবে না আমার। এম ইনভার্স এল টু দি পাওয়ার -3 টি স্কোয়ার এ। এরপর হচ্ছে এম ইনভার্স এল টু দি পাওয়ার -3 টি টু দি পাওয়ার 4 এ স্কোয়ার। এম টু দি পাওয়ার -2 এল স্কোয়ার টি টু দি পাওয়ার -1 এ টু দি পাওয়ার -2। আর লাস্ট ওয়ান হচ্ছে এম টু দি পাওয়ার -1 এল স্কোয়ার টি টু দি পাওয়ার -1 এ স্কোয়ার। এইটা। এইবার ফার্স্ট আমার কোয়েশ্চেন তোদের কাছে, এটা সলভ করার আগে আমাকে বল তো কি করে বের করতে হয় ডাইমেনশনাল ফর্মুলা। কার মনে আছে? পায়েলের মনে থাকা উনি করেছে, বাকিরা বল কার মনে আছে, কি আছে, সবাই বলবি। F equals to 1 by epsilon naught q square by r square, এটা যে ফর্মুলাটা ছিল ওটা দিয়ে তো হয়ে যাবে না? F is equals to 1 by 4 by epsilon হ্যাঁ naught, এবার হ্যাঁ 1 by 4 হ্যাঁ by তো হ্যাঁ ওটা তো হ্যাঁ, কনস্ট্যান্ট, কিছু একদম হবে না। একদম একদম। তো তাহলে ওটা ওপাশে নিলে তো হ্যাঁ, তাহলে আমরা কুলম্বস ল কে ইউজ করব। F is equals to 1 by 4 pi epsilon naught q1 q2 by r square। এই জিনিসটাকে ইউজ করতে হবে। কিন্তু এবার দেখ, এখানে তোকে অনেক কিছু বলে দিয়েছে, তোকে সেইগুলোকে ইউজ করেই কিন্তু এইখানে জিনিসটাকে আনতে হবে, এটা মাথায় রাখবি। মানে তোকে এই এম এল টি এ এদেরকে ইউজ করতে হবে। তো এবার যখন তোদেরকে ফর্মুলাও বলে দেওয়া হয়ে গেছে, সবাই দেখতে পাচ্ছিস ফর্মুলাটা কি, তাহলে এবার ট্রাই কর, করে ফেল, করে আমাকে বল। স্যার আনসার কি ডি? একদম বি আনসার। ওকে, গুড জব। আমি করছি, যাদের আন্ডার কনস্ট্রাকশন রয়েছে তারা করতে থাক, সঙ্গে সঙ্গে চেক করে নিবি তারপরে। তাহলে এফ এর মাত্রা আমরা জানি কত হয়, তো ওটা পর লিখবো। আর কি কি আছে এখানে আমাদের? 1/4 পাই এপসিলন, এখানে কি 4 পাই, 1/4 পাই একটা কনস্ট্যান্ট, মানে ওকে আমার মাত্রা বিশ্লেষণ দেখতে পারবে না, তাহলে আমার জাস্ট এখান থেকে এপসিলন নটই পড়ে থাকবে। দুটোই তো কিউ, দুটোর একক ইউনিট সেম, একই জিনিস, একক ইউনিট আলাদা কি আছে। তো
দুটোই যখন কিউ, আমি এখানে কি লিখতে পারি, সে কিউ স্কোয়ার, আর আছে মানে আর স্কোয়ার হলো। এবার আমি সাজিয়ে নিই। সবাইকে আমার মতন করেই করতে হবে এমন কোনো কথা নেই, পায়ের হয়তো অন্যভাবে করেছে, আনসার এক জায়গায় আসা নিয়েই কথা, আর কোনো কিছু ম্যাটার করে না। ওকে, এফ, এফ কি হবে, এম এল টি টু দি পাওয়ার -2। আর কি হবে, এল স্কোয়ার। কিউ কি হবে, এ টি তার স্কোয়ার। তাহলে আমার সবকিছুকে মিক্স করে দিলে আমি কি পাচ্ছি, এম একজনই রয়েছে, উপরে চলে যাবে এম ইনভার্স। এবার দেখ, এটা হচ্ছে কুইক গল্প। তুই দেখ, তুই এই পুরো অঙ্ক কষে পরীক্ষার সময় এখানে দাগাতে গেলে কিন্তু দিন রাত কেটে যাবে। তো তোকে প্রসেস অফ এলিমিনেশন খাটাতে হবে। দেখ, এইটার ক্ষেত্রে হয়তো অত করা সম্ভব নয়, কারণ যেই কোয়েশ্চেন যারা বানায় তারা জানে তুই প্রসেস অফ এলিমিনেশন করার চেষ্টা করবি, দাস ওরা ঠিক ওইভাবেই জিনিসপত্রকে ইয়ে করে রাখে। বাট স্টিল কিছু কিছু ভাবে করা সম্ভব। মানে তোকে দেখতে হবে কাইন্ড অফ যে এইখানে কোন ভ্যালুটা সব থেকে বেশি ডিফার করছে। দেখ এখানে এম এর যে পাওয়ার গুলো রয়েছে, এম এর যে পাওয়ার গুলো রয়েছে সেগুলো দেখ ভ্যালু চেঞ্জ হচ্ছে 2 আর 1 এর মধ্যেই, তাহলে খুব বেশি ডিফারেন্স পাচ্ছিস না সবার মধ্যে। তো যদি এখানে -1 আসে, তোর কাছে অপশন হচ্ছে না 3জন, জাস্ট একটা বাদ গেল, তাহলে লাভ নেই। এল এর ক্ষেত্রে দেখ 2 আর 3-এর মধ্যে চেঞ্জ হচ্ছে, আর প্লাস মাইনাসের গল্প আছে। তাহলেও তোর কাছে 3 বা 2 যদি এবার এখানে আসে, লাইক দেখ তো কত আসছে, এখানে একটা এখানে একটা, মানে এল টু দি পাওয়ার -3 আসছে। -3 আসলেও তোর কাছে দুটো অপশন, এখনো তোকে দুটো অপশনে ঘুরছে, 3টে থেকে 2টো ন্যারো ডাউন হয়েছে। এবার তুই পরেরটাতে আয়, টি তে দেখ, টি এর ক্ষেত্রে ভ্যালুটা কার কার মধ্যে ঘুরছে, 1 4 2, 3জনের মধ্যে। তাহলে টি একটা ভালো ক্যান্ডিডেট যাকে দিয়ে তুই ইনিশিয়ালি প্রসেস অফ এলিমিনেশন কাজে লাগাতে পারিস। মানে কি, তুই এখানে দেখবি কটা টি আছে, কোথায় আছে, এই যে টি আছে। তাহলে টি টু দি পাওয়ার কত আছে আমার এখানে, টি টু দি পাওয়ার -2, উপরে কত, টি স্কোয়ার। তাহলে টি টু দি পাওয়ার -2 আর টি স্কোয়ার কি হয়ে যাবে, টি টু দি পাওয়ার 4। যদি আগে টি টু দি পাওয়ার 4টাকে দেখে নিস, দেখ এখানে একটাই টি টু দি পাওয়ার 4 রয়েছে, তাহলে তোর এত কিছু করার দরকার নেই, পাস করতেই হবে না তোর, তুই একবারে বলে দেবে সেটা 2 নাম্বার আনসার, এই বিটা আনসার হবে। চোখ বুঝে, দ্যাট ইজ হাউ ইউ সলভ যেই নিট হোয়াট এভার কোয়েশ্চেন্স। তোকে টাইম ম্যানেজমেন্ট করতে হয়। তুই জানিস না যে তোর সব কোয়েশ্চেনে কেমন ডিস্ট্রিবিউশন অফ টাইম লাগবে। লোকে বলে এই টাইমের মধ্যে সব শেষ করতে হবে, প্রত্যেকটা কোয়েশ্চেন এই কিছুক্ষণের মধ্যে করতে হবে, না, দ্যাটস নট হাউ ইউ ডু। যারা পারে তারা করে। তোর ক্ষেত্রে কাজ হচ্ছে তুই যে কাজ, যে অঙ্কগুলোকে মিনিমাম টাইমে করতে পারবি ওদেরকে অ্যাজ মিনিমামে কর, যাতে যে প্রবলেমস গুলো তোকে ভাবতে হচ্ছে তুই সেখানে ভাবার সময় দিতে পারিস, তাহলেই তুই ওইগুলোকে সোজাভাবে করতে পারবি। ওকে, এনাফ জ্ঞান। সো এটা হচ্ছে গল্প, এইভাবে আমরা প্রসেস অফ এলিমিনেশনকে কাজে লাগাই। এবারটা হচ্ছে এ আই ই ই ই 2012, এটা কিন্তু জেই মেইনস এর পুরনো নাম কাইন্ড অফ, এআই ট্রিপল ই, এআই হোয়াট এভার যা খুশি বল, খেয়াল লাগছে না ডাক্তার এই জিনিসটা। তো এখানে কি এখানে অঙ্কটা মানে মেইন অঙ্কটা একটু অনেক জিনিসপত্র রয়েছে, আমি অত নাম ফামে যাচ্ছি না আপাতত। আপাতত তোদের কয়েকটা ছোটখাটো কাজ দিচ্ছি, সেইগুলো বের কর। আম, সেটা হচ্ছে তোকে বলা হয়েছে যে 30টা, আ, 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 দাঁড়া, okay, 30টা ভার্নিয়ার স্কেল, ভার্নিয়ার স্কেল ডিভিশন ইজ ইকুয়ালস টু হচ্ছে 29টা
মেইন স্কেল ডিভিশন, আমাকে লিস্ট কাউন্টটা বের করে বল কত। আর একটা জিনিস আমি বলে দিই, সুবিধা হবে তাহলে। এখানে এক মেইন স্কেল ডিভিশন ইজ ইকুয়ালস টু কত, এটা হচ্ছে 0.5 ডিগ্রি। স্যার 0.061 টাইপের কিছু আসবে? হ্যাঁ, কত বলছিস? 0.061 জিরো 1/6 ছিল, আর ওর সাথে 0.5 ভাগ করলে, না সরি 1/30 এসেছিল তো। কত? আমি তো ভয়েস ঠিকঠাক শুনতে পাচ্ছি, মানে জোরে বল, কাছে ফোনটাকে কাছে নিয়ে বল, আর ভ্যালুটা বল ঠিকঠাক বলছি কত। আমি যখন লঘিষ্ঠ ধ্রুবক বার করেছিলাম সেই টাইমে 1/30 এসেছিল, আর ওর সাথে 0.5 ভাগ করে দিয়েছিল। গুণ করতে হবে। তুই কি শিওর তুই যা করছিস সেটা ঠিকঠাক হয়েছে? তা আপনি করুন, বুঝতে পারছি হ্যাঁ, না। দ্যাটস বেটার। ওকে, তার আগে বাকিরা কি কিছু ট্রাই করে কোনো জায়গায় আগাতে পেরেছিলি? ওকে, তোরা ভাবতে ভেবে চিন্তে বল তোরা কি বলতে চাই বা বলতে না। ওকে, না, সিপর্ণাকে নাই ধরছি আমি। এটা ঐখিক নিয়ম দিয়ে আমরা এখান থেকে কাজ করব। 1 ভিএসডি 29 এমএসডি, তাহলে কি সব বলছি, 30 ভিএসডি 29 এমএসডি, তাহলে 1 ভিএসডি কত হবে, 29/30 এমএসডি থাকলো। এবার লিস্ট কাউন্ট জিনিসটা কি, আমি আগের দিন পায়েলকেও বলছিলাম, তোদেরকেও বলি। দেখ, এইটা ধর মেইন স্কেলের একটা অংশ, মেইন স্কেল মানে সেন্টিমিটার স্কেল, যাই হোক, এটা ধর একটা ডিগ্রি স্কেলই আমাদের ক্ষেত্রে। তাহলে এই যে ছোট্ট জায়গাটুকু, এটা কত ভ্যালু, এই জায়গাটুকুর কত ভ্যালু, 1 ডিগ্রি। এখানটার কত? স্ক্রিন দেখতে পাচ্ছিস না? হোয়াট, দেখতে পাচ্ছিস এখন? এখন দেখতে পাচ্ছিস ঠিকঠাক সব? ওকে, হ্যাঁ। আহ, এটা হচ্ছে তাহলে কি এই প্রত্যেকটা অংশ কি 1 ডিগ্রি করে হয়। তাহলে এই যে আমার মেইন স্কেলটা আছে, এ মিনিমাম কত মাপতে পারে, মানে আমার এখানে কি বলে, দেখ এক মেইন স্কেল ডিভিশন যে 0.5, তো আমার 1 লেখা উচিত না, আমার এখানে 0.5 দেওয়া উচিত। এটাকে ভাবা করে দিই। হ্যাঁ, এটা হচ্ছে 0.5 ডিগ্রিজ করে এক একটা ছোট ছোট ঘর। তাহলে এই মেইন স্কেলটার একটা স্মলেস্ট অ্যামাউন্ট অফ ডিভিশন, মানে এইটুক জায়গা কতটা মাপতে পারছে, 0.5 ডিগ্রিজ, রাইট? এইবার যখন আমি ভার্নিয়ার স্কেলে যাব, ও এর থেকে একটু কম মাপে, ধর এতটা মাপলো, তারপরে দাগটা আবার এরকম জায়গায় পড়বে, তারপরে এখানে গিয়ে আর একটা দাগ থাকবে, যাই হোক, তাহলে ও এইখানটার মধ্যে অনেকগুলো বেশি মাপ নিয়ে নিচ্ছে। তাহলে ওর এই যে একটা ছোট্ট এরিয়া, মানে ছোট্ট একটা ডিভিশন, সেটা এর থেকে কম, এই 0.5 থেকে একটা কম ভ্যালু, রাইট? যদি তাই হয়, তাহলে আমি এটাই কি বলছি, ভি এস ডি। তাহলে এটা কতটা কম যদি মাপিস, এই একটা ছোট্ট ইনস্টেন্স তুই পাচ্ছিস এখানে, রাইট? এই যে অংশটুকু, এটাই হচ্ছে তো লিস্ট কাউন্ট। তাহলে সেটা কি, সেটা হচ্ছে এদের দুজনের ডিফারেন্সটা, 1 MSD মাইনাস 1 VSD। তাহলে লিস্ট কাউন্ট ইজ ইকুয়ালস টু 1 MS, কি সব লিখছি, এমডি কত, 1 MSD মাইনাস 1 VSD। এই জিনিসটা 1 MSD মানে কি, 1 MSD মানে 1 MSD যেটা আমরা বলে দিয়েছে সেটাই থাকলো। 1 VSD মানে কি, আমি এই যে বের করেছি, 29/30 MSD হলো। এইবার তুই এমএসডিটাকে কমন নিয়ে নে, তাহলে কি পড়ে থাকছে, 1 - 29/30 এখানে এমএসডি। তাহলে এখানে ভ্যালু কত হচ্ছে, 30 থেকে 29 বাদ দিয়ে দিচ্ছিস, তাহলে 1 পড়ে থাকবে,
তাহলে 1/30 msd। ওকে, এবার কি আছে msd, 1 msd মানে কত? এই জিনিসটার মানে কি, এই জিনিসটার মানে কি 1/30 ইন্টু 1 msd। 1 msd এর ভ্যালু কত আমরা এখানে জানি 0.5। তাহলে আমি লিখবো 1/30 ইন্টু 0.5। 0.5 মানে কত? 5/10। এইবার তুই এভাবে কাটাকুটি করতে পারিস, কাটাকুটি করার পরে তুই অ্যাট দ্য এন্ড কি পাচ্ছিস, তুই অ্যাট দ্য এন্ড যেটা ভ্যালুটা পাবি সেটা হচ্ছে 1/60 ডিগ্রি। ওয়ান বাই টেন কেন করবি তুই? 0.5 মানে হাফ করে দে। এবার 0.5 হচ্ছে হাফ, তাহলে ওটা 3 এর সাথে গুণ হয়ে গেল 1/60 একবারে। তাহলে এটা হচ্ছে আমার লিস্ট কাউন্ট। ওকে, এবার আমাকে বল কোন সমস্যা? ওকে, পায়েল আর শ্রীপর্ণা, শ্রীপর্ণা হ্যাঁ বলে দিয়েছে, ঠিক আছে। পায়েল, ঠিক আছে, এটাই কি বেরিয়েছিল? আমি 0.5টা ভাগ করে দিয়েছিলাম, ও, ও বয়, ওর জন্য উল্টে গেছে। ও বয়। ওকে, এবার একটু ছোট্ট কাজ করে নিই আমরা, মানে অঙ্ক হিসেবে যেটা বলেছে, আমাকে বলে দিয়েছে হচ্ছে মেইন স্কেল রিডিংটা হচ্ছে 58.5 ডিগ্রি, আর ভার্নিয়ার হচ্ছে 0.9 ডিভিশনস। তাহলে 0.9 কিসব বকছি আমি, 0.9 ডিভিশন সেটা কথায়। তাহলে আমার রিডিং কত হবে, মেইন রিডিংটা কত হবে? আমার রিডিংটা হবে কি 58.5 প্লাস 9 টাইমস 1/60। এটার মাথাটা ডিগ্রি হয়, এটার মাথাটা ডিগ্রি হয়। তো আমরা লেখার সময় কিন্তু এখানে ডিগ্রি লিখবো না, আমরা অঙ্ক হিসাব করে নেওয়ার পরে ডিগ্রি লিখবো। অনেক জায়গায় লেখে, বাট সেটা আমাকে আমার স্যার বলেছিল স্কুল থেকে একবার, যেটা করা উচিত না। আমরা যখন ইকুয়েশন করি তখন আমরা আমাদের এই আমরা ভ্যালুজ নিয়ে কাজ করি, তো আমাদের এইখানে ইউনিটস নিয়ে কাজ করা উচিত না। সব হয়ে যাবে দেন আমি কনভার্ট করব। যখন আমি যোগ করছি বিয়োগ করছি, আমার মান কাজই হচ্ছে সবকটাকে সেম ডিগ্রিতে করে নি, মানে সেম ইউনিটে করে যোগ করা, আনলেস আমি যোগ করতে পারি না। তার জন্য যখন সবগুলো সেম করে নিয়েছি আমি, তো আমি ওখানে লিখবো না। ওকে, হোয়াটএভার। তো এবার তুই এটা ক্যালকুলেট করে দেখতে পারিস, এখানে কাটাকুটি করলি, হোয়াটএভার পয়েন্টে কনভার্ট করলি, হোয়াটএভার করার পরে তুই যেটা পাবি সেটা হচ্ছে 58.65 ডিগ্রিস। এটা হচ্ছে তাহলে আমার স্কেলটাতে মাপা ভ্যালুটা। ওকে, so with this we finish our lecture today.